চব্বিশ ছিল হাসিনার মতো একটা শ্রেষ্ঠ ঘৃণিত খুনি মানুষকে উৎখাত করায়। দয়া করে এটাকে মিস করবেন না, দয়া করে এটাকে মিস করবেন না। আর একটা হচ্ছিল, আমি কেন আন্দোলন করেছিলাম 16 বছর একটা নির্বাচনের জন্য। সেই নির্বাচন যাতে মানুষ যার যার ভোট শেষে দিতে পারে, মুক্ত মনে জন্য দিতে পারে, মুক্ত পরিবেশের নাম দিতে পারে, সেই জন্য এখন এই সরকার যদিও দেরি করেছে, কিন্তু দেশে একটা নির্বাচন হবে সেই ঘোষণা দিয়েছে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, ওটা বলবো না। ওটা নিয়ে এখন নানান রকম কথা হচ্ছে। সবচেয়ে একটা নতুন আবিষ্কার হয়েছে যে কি পিয়ার পদ্ধতি। তা আমি ফেসবুকে দেখলাম একজন আর একজনকে জিজ্ঞাসা করছে, ভাই পিয়ার পদ্ধতি কি? বলে পিয়ার পদ্ধতি হচ্ছে ভোট দিবে সন্দ্বীপে আর প্রার্থী থাকবে হলো মালদ্বীপে, এটার নাম হলো পিয়ার পদ্ধতি। আমাদের বাংলাদেশের মানুষ যারা ভোট করে, ভোট দেয়, তারা তাদের প্রার্থীকে দেখতে চায় যে এই লোকটাকে আমি এমপি বানাবো, তার কাছে আমি আসতে পারবো কিনা, তার ঠিকানা ঠিকমতো আছে কিনা, এইসব দেখে ভোট দেয়। যেটা 1937 সালে চালু হয়েছে, এখনো চালু আছে। তো এইটা নিয়ে কোনো ল্যাবরেটরি গবেষণা করার জিনিস না। যার ভোট সে দিবে, একজনকে ভোট দিবে, সেই ব্যক্তিকে চিনতে হবে, সেই ব্যক্তিকে ভোট দিবে। পিয়ার টিয়ার মানুষ খায়ও না, পড়েও না, বিশ্বাসও করে না। আমি এইসব কন্ডিশন যারা দেয় তারা কিন্তু খুব সুপরিচিত। আমরা তাদেরকে 47 তাদের চরিত্র দেখেছি, পাকিস্তানের বিরোধিতা করেছে। আবার পাকিস্তান হওয়ার পরে যখন পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র হলো 1956 সালে, নির্বাচন দেওয়া হলো, ফৌজ নির্বাচন নেমে গেছে, লাহোরে রায়ত করে আইয়ুব খানের মার্শাল্লাহ করার পর সুবস্ত করে দিল। বাংলাদেশ পাকিস্তানের গণতন্ত্র হারিয়ে গেল। পাকিস্তানে আর গণতন্ত্র আসে নাই, 71 মুক্তিযুদ্ধে আমরা স্বাধীন হয়ে গেছি। আর ওই স্বাধীনতা যুদ্ধে ওরা বাংলাদেশের মানুষ একদিকে, ওনারা একদিকে স্বাধীনতা যুদ্ধকে বিরোধিতা করলো। কিন্তু যুদ্ধ করে ক্ষান্ত হয় নাই, বিরোধিতা করে ক্ষান্ত হয় নাই। এই দেশে আলসান্স আলবদর এসব বানিয়ে আমাদের উপর অত্যাচার করা হলো। আজকে আমরা ওই পথে আর হাঁটতে চাচ্ছি না। আমরা গণতন্ত্র ফিরে চাচ্ছি। গণতন্ত্রের জন্য নির্বাচন অপরিহার্য। সুতরাং আমরা দেশের মানুষ, আমি যতদূর দেখি সারা বাংলাদেশের ঘুরে যে মানুষ নির্বাচনমুখী হয়ে গেছে। আমরা কোথাও গাড়ি নিয়ে গেলে ধানের শীষ ধানের শীষ স্লোগান শুনি। এইটাই হচ্ছে বড় আলামত জনগণ নির্বাচনের দিকে ঝুঁকে গেছে। ওই নির্বাচন থেকে তাদের ফেরানোর কোনো উপায় নাই। সুতরাং দয়া করে আসুন, নির্বাচন করি, যার যা আছে জনগণ রায় দিয়ে প্রমাণ করে দেবে। এটা নিয়ে কোনো ইফ বা কিন্তু কিছু বলার কিছু নাই। আমি এখন আমার এই জামালপুরের নেতা কর্মীদের কিছু বলতে চাই। এই সম্মেলনের প্রাক্কালে যেসব অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে,
এইসব অপ্রীতিকর ঘটনা, বিএনপির মতো একটা পোল খাওয়া দল, যে বিএনপি যুদ্ধ করেছে, যে বিএনপি মানুষের মুক্তির জন্য যুদ্ধ করেছে, শত ডিপ্রেশনের মধ্যে বিএনপি পিছিয়ে হাঁটে নাই, সেই বিএনপি কোনোদিন এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে না। আপনাদের মনে রাখতে হবে, যুগ বদলে গেছে। প্রত্যেকে হাতে একটা করে ক্যামেরা আছে, প্রত্যেকে হাতে একটা টেপ রেকর্ডার আছে। এমনিতে আমাদের বিরুদ্ধে নানান রকমের প্রচারণা চলছে। আমার তো সাইবার ফোর্স অত স্ট্রং না, কিন্তু তারা তো এইসব নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলে। যে কথাটা বললে কার কাছে যায়? যারা এইসব জিনিস করেন, বাড়িতে সমস্যা থাকতে পারে, সেই সমস্যা বাড়িতে বসেই ঠিক করতে হয়, রাস্তায় নিয়ে আসা যায় না। আর কোন গ্রামের কোন পরিবার যদি তাদের মধ্যে অমিল থাকলে রাস্তায় নিয়ে আসে, সেই পরিবারকে সবচেয়ে খারাপ পরিবার মনে করে মানুষের। আপনারা সেই পরিমাণটা কিন্তু করেছেন, এটা খুব লক্ষণ, খুব ভালো না। আপনি এগুলো করে হয়তো সাময়িক পথ বাগাতে পারেন, কিন্তু দলের কোনো মঙ্গল করতে পারবেন না। তাই আপনাদের আবার বলে যাচ্ছি, যা হয়েছে হয়ে গেছে, কালকের কথা কালকে শেষ হয়ে গেছে। কিন্তু এর অর্থে এই নয় যদি আবারও করেন ব্যবস্থা নেওয়া হবে না, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা আমি হুঁশিয়ার করে দিয়ে গেলাম। কোন রকম বন্ধ চলবে না। আমি জামালপুরের প্রত্যেকটা নেতাকে চিনি, মামুনকেও চিনি, আমার বাইকটাকেও চিনি, আরো যারা নেতা আছে সবাইকে চিনি। আমি অনেকবার আসছি, রিলিফার থেকে শুরু করে সব কাজ করেছি এখানে। আর আমার বাড়িতে চরের ওপারে, যমুনার চরের ওপারে আপনারা, ওপারে আমি। তো এই জামালপুরের হাওয়া আমার সিরাজগঞ্জে যায়, আর সিরাজগঞ্জের হাওয়া আপনাদের কাছে আসে, আপনি খবর পান। এই যে আপনাদের এখানে হয়েছে, আমার কাজী ভর্তি ফোন করছে, ভাই আমরা যেতে লাগে 25 মিনিট, তাহলে আমরা আসবো আপনার কাছে, যদি আপনার কিছু হয়। আমি ভয় পাইস না, আমি কিচ্ছু হবো না। হ্যাঁ, অবসরের লোক তো আছে এখানকার, তারা তো আছে, আমিও চোরা মানুষ, তারাও চোরা মানুষ, আমার কিছু করবে না। সুতরাং আমি ভাবছিলাম যে বক্তৃতা বেরিয়ে দেবো না, কেন সোহেল বক্তৃতা দেওয়ার পরে কারো বক্তৃতা দেওয়ার সাহস থাকে না। আমি কেমনি সাহস করলে আমি নিজেই জানি না। যাই হোক, আজকের যে কমিটি হলো, আমার যেটা অভিজ্ঞতা, আমাদের জানে মামুন আছে, বাইরের স্বামী তালুকদার আছে, দাঁড়াও বাবা, শেষ করে নি আগে, শেষ করে নেই। আরে আমি ঘোষণা দিই নাই, খারাপ কথা বলবো, শোনো, ভালো কথা বলবো না করে দিয়ে শুনবে। আমি বলতেছি, আমার অভিজ্ঞতায় দেখছি যে এই কমিটি করার টাইম আসলে পরে মনে হয় যে সব অ্যাক্টিভ, সব বড় বড় মিছিল দিয়ে আসে, অমুক ভাই, শামীম ভাই, ওই ভাই, সব নিয়ে মিছিল, মামুন ভাই, এইসব নিয়ে আসে। কিন্তু যে কমিটি হয় তারপরে আর খুঁজে পাওয়া যায়। যদি কোয়া যায় যে মিছিল নিয়ে আসো, ভাই আমার খুব জ্বর হয়েছে, এই প্রোগ্রাম তো বাদ দেন, আমার কমিটি হবে, যারাই কমিটির নেতা হন তাদেরকে বলে যাচ্ছে, বিএনপি কিন্তু এবার যুদ্ধ করা বিএনপি। আর এই যুদ্ধ করা বিএনপি, জেল খাটা বিএনপির, মামলা খাটা বিএনপির নেতাদের নেতৃত্ব দিবেন। কোন ফাঁকিবাজি করলে কিন্তু বাঁচার পথ নাই। তো যারাই দায়িত্ব নিচ্ছেন, এই দুইটা কাজ শক্ত করে দায়িত্ব নিন। কারণ আমার চেয়ারম্যান বলছে না,
যে এবারকার নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন। এবং আমিও আমার 56 বছরের রাজনীতিতে আমি ছোটবেলায় মানে রাজনীতির খাতার মধ্যে জন্মগ্রহণ করছি, ছোটবেলা থেকে দেখে আসছি নির্বাচন কত কঠিন। কিন্তু এবার আমি বুঝতে যে কঠিন কিছু, তার চেয়ে কঠিন নির্বাচন এবার হবে। সুতরাং আপনারা যারাই নেতৃত্বে আসবেন দলকে দলের জায়গা নিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ফাঁকিবাজি দেওয়ার কোনো সুযোগ নাই। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা অনেক ধৈর্য ধরে আমার এই ক্ষুধার্ত, আপনারা যে ক্ষুধার্ত অবস্থায় আমার বক্তব্য শুনছেন, আপনারা যে বলেন নাই যে কবিতা গদ্য নয়, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি আপনাদের কাছে আপনাদেরকে শুভেচ্ছা দিয়ে আপনাদেরকে আজকের এই সম্মেলন সফল হোক, সুন্দর হোক এই কামনা করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল